What is the most likely artery involved? তাহলে কোশ্চেনে কি বলছে দেখি। Right-handed 70-year-old male patients presents with sudden weakness in the right arm and right leg with right hemisphere loss and aphasia. He has a history of hypertension for which he takes Lamictal 10 mg and he smokes 20 cigarettes per day. তাহলে right-handed person, right-sided hemiparesis and hemisensory loss নিয়ে প্রেজেন্ট করছে, সাথে aphasia আছে। তাহলে আর্টারি ইনভলভ কোনটা হয়েছে? বি, এক্সেলেন্ট। তাহলে মিডল সেরেব্রাল আর্টারি, তাহলে মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্টের ফিচার্স মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে মোড উইকনেস ইন আর্ম এন্ড ফেস দেন লেগ, দেন হচ্ছে অ্যাপাসিয়া থাকতে পারে, তারপর হোমোনাইমাস হেমিয়ানেপে থাকতে পারে। আচ্ছা, বাকি আর্টারিগুলোতে কি ইনভলভমেন্টের ফিচার্স পাওয়া যাবে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যদি ইনভলভমেন্ট হয় তাহলে পাওয়া যাবে উইকনেস মোড ইন লেগস দেন আপার আর্ম এন্ড ফেস। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে ইনভলভমেন্ট হলে একটা পাওয়া যেতে পারে ব্রেন স্টেম সাইন পাওয়া যেতে পারে, আর একটা পাওয়া যেতে পারে হোমোনাইমাস হেমিয়ানেপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। আর পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, এটা তো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হইতে পারে। ভার্টিব্রাল আর্টারি ইনভলভমেন্ট হলে এটা তো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হইতে পারে, এর সাথে ব্রেন স্টেমের সাইন পাওয়া যেতে পারে। আর এমআরসিপির জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের জন্য মোস্ট কমন হচ্ছে যে ভার্টিব্রাল আর্টারি ইনভলভমেন্ট, সেকেন্ড কমন হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। Which of the following is the likely to be most useful in confirming the diagnosis? তাহলে আমাদের ইনভেস্টিগেশন লাগবে। A 52-year-old man presents to the emergency department with sudden onset severe headache behind his eyes, diplopia, and vomiting. He has no past medical history and works as a builder. He drinks 15 units of alcohol per week and does not smoke. On examination, blood pressure normal, pulse normal, regular. On examination, he has visual loss in the temporal fields bilaterally, which respects the median. There are no other neurological sign. ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট সোডিয়ামটা লো নরমাল, পটাশিয়াম হাই নরমাল, টিএসএইচটা লো, প্রোল্যাকটিনটা হাই। তাহলে পেশেন্ট প্রেজেন্ট করছে সাডেন সিভিয়ার হেডেক নিয়ে, ডিপ্লোপিয়ান ভমিটিং আছে, বাইটেম্পোরাল হেমিয়ানোপি আছে। আর এর সাথে আছে সোডিয়াম কম, পটাশিয়াম একটু বেশি, টিএসএইচ কম, প্রোল্যাকটিন বেশি। তার ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে এমআরআই ব্রেইন। ডায়াগনোসিস কি এটা? পিটিউটারি ম্যাকুলারিনোমা। পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, এক্সেলেন্ট। তাহলে সবার ডায়াগনোস ঠিক আছে, তবে মোস্ট অ্যাকুরেট ডায়াগনোস হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে পিটুইটারি অ্যাডিনোমার কারণে হেডেক হইতে পারে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হইতে পারে, সবই হইতে পারে। তবে সাডেন সিভিয়ার হেডেক এটা হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি ডিউ টু হেমোরেজ ইন অ্যাডিনোমা। তাহলে এরকম যদি সাডেন সিভিয়ার হেডেক বলে তাহলে আমাদের সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ একটা ডিফারেনশিয়াল আসবে, আর একটা আসবে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। পিটুইটারি অ্যাডিনোমা বা ম্যাকোডোমা, ম্যাকোপ্লেকটোমা সবগুলাই কারেক্ট অ্যান্সার, কিন্তু মোস্ট অ্যাকুরেট হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এটা কি ম্যাকোপ্লেকটোমা হবে নাকি ডিসকানেকশন ম্যাকোডোমা, কোনটা হবে পসিবিলিটি বেশি? এখানে হ্যাঁ,
ডিসকানেকশন, এক্সেলেন্ট। তাহলে ম্যাক্রোএডিনোমা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ডিসকানেকশনের মাধ্যমে হইতে পারে, আর একটা হচ্ছে ম্যাক্রোপোলেকটিনোমা হইতে পারে। তো ম্যাক্রোপোলেকটিনোমা হলে সেক্ষেত্রে প্রোলাক্টিন লেভেল অনেক বেশি থাকে, ইউজুয়ালি 5000 ইউনিটের উপরে থাকে। তাহলে এখানে প্রোলাক্টিন বাড়ার কারণটা কি? আমরা যখন এন্ডোক্রাইন পড়ছিলাম তখন একটা পড়ছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডে একটা হরমোন আছে যেটা কন্টিনিউয়াসলি ইনহিবিটেড থাকে, নাম মনে আছে? প্রোল্যাক্টিন ইনহিবিট থাকে কার মাধ্যমে? হাইপোথ্যালামাস থেকে ডোপামিন দিলে হয় সেটার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে ইনহিবিট করে রাখে। যখন কোন একটা ম্যাক্রোঅ্যাডিনোমা হয়, এটা যদি ম্যাক্রোপ্রোল্যাক্টিনম হয় তাহলে সে প্রোল্যাক্টিন বেশি সিক্রেট করবে, সেক্ষেত্রে প্রোল্যাক্টিন লেভেল অনেক বেশি থাকে, মোর দ্যান 5000। আর এটা যদি ডিসকানেকশন করে, মানে কি এখানে যে পিটুইটারি স্ট্রক আছে এখানে যদি ড্যামেজ করে রাখে বা অবস্ট্রাকশন করে রাখে, তাহলে ডোপামিনটা আসতে পারবে না, প্রোল্যাক্টিন ইনহিবিশন থাকবে না। তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি হবে, প্রোল্যাক্টিনটা বেশি বেশি রিলিজ করবে। তবে সেই ক্ষেত্রে কি হবে, প্রোল্যাক্টিন লেভেল খুব বেশি বাড়বে না, বাড়লেও মাইল্ডলি রেস থাকবে। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে কতটুকু বাড়ছে? নর্মাল লেভেল আছে লেস দ্যান 400, আর এখানে হয়েছে 900, জাস্ট 2 টাইম বাড়ছে। তাহলে এরকম যদি ম্যাক্রোএডিনোমার ফিচার্স থাকে, লাইক ডিপ্লোপিয়া বা এই ভিজুয়াল ডিফেক্ট আছে, হেডেক আছে, এর সাথে দেখে প্রোল্যাক্টিন মাইল্ডলি রাইজ হয়েছে, তাহলে ডায়াগনোস হবে ডিসকানেকশন ম্যাক্রোএডিনোমা। আর যদি দেখি প্রোল্যাক্টিন অনেক বেড়ে গেছে, লাইক 6000, 8000, 10,000 হয়ে গেছে, 5000 বেশি, সাথে ম্যাক্রোএডিনোমা ফিচার, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। তাহলে এটা একটু খেয়াল করতে হবে। এফসিপিএস এত ডিফিকাল্ট কোশ্চেন আসতে পারে, তবে এমআরসিপি তে পার্ট 2 ক্ষেত্রে এরকম একটু মাঝে মাঝে কমপ্লিকেটেড কোশ্চেন আসে। তাহলে প্রোল্যাক্টিন লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ অ্যান্টিসিপেশন মিন ইন দিস সেটিংস? তাহলে আমাদের সিনারিও দেখা খুব একটা দরকার নেই। অ্যান্টিসিপেশন কাকে বলে? Symptoms develop which prevents further incidents. Symptoms begin at earlier stage in successive generation, less severe in successive generation, and then তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, symptoms begin at an earlier stage in successive generations। কোন ধরনের ডিসঅর্ডার তো দেখা যায় কমনলি? তাহলে অ্যান্টিসিপেশন আমরা বেশ একটা কোশ্চেন ডিসকাস করছি, এটা কারণ হচ্ছে এটা প্রায় পরীক্ষায় আসে। অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল ডোমিনেন্ট পার্শিয়ালি রাইট, ট্রাইনিউক্লিয়েট রিপিটেড। তাহলে এটা মেইনলি দেখা যাচ্ছে ট্রাইনিউক্লিওটাইড রিপিটেড ডিসঅর্ডারের ক্ষেত্রে। এর মধ্যে অটোসোমাল ডোমিনেন্ট হইতে পারে, অটোসোমাল রিসেসিভ হইতে পারে, এরপর হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার হইতে পারে, 3 ধরনের ডিজিজ হইতে পারে। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট এক্সাম্পল কি কি আছে? একটা আমরা পড়ছি হান্টিংটন ডিজিজ, একটা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, আর কি পড়ছিলাম, ফ্রেজাইল এক্স সিনড্রোম। অটোসোমাল রিসেসিভ একটা পড়ছিলাম আমরা, এক্সাম্পলটা ভুলে গেছি, একটু দেখে নিন তাহলে। তাহলে মেইনলি হচ্ছে যেগুলা ট্রাইনিউক্লিওটাইড রিপিটেড ডিসঅর্ডার সেগুলা হচ্ছে অ্যান্টিসিপেশন বেশি। এক্সেলেন্ট। ফ্যাট ডিস্ক অ্যাটাকশন একটা এক্সাম্পল। তাহলে ফ্যাট ডিস্ক অ্যাটাকশন এটা তো হচ্ছে অটোসোমাল রিসেসিভ। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট হইতে পারে, অটোসোমাল রিসেসিভ হইতে পারে, তারপর হচ্ছে এক্সেলেন্ট রিসেসিভ হইতে পারে। মেইনলি হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড রিপিটেড ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে অ্যান্টিসিপেশনটা বেশি পাওয়া যায়। অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে ট্রু বলা যেতে পারে। What would be the most appropriate next step in management to address the likely cause of this patient's deterioration? তাহলে কি ধরনের ডিটারেশন আমরা দেখি? 72-year-old man attends the clinic accompanied by his wife. He reports that she has become gradually confused over the past few months. He also has suffered from episodes of urinary incontinence. There is a history of atrial fibrillation for which he takes deoxin and aspirin.
hypertension for which he takes Lamictal. On examination, his blood pressure normal, pulse normal. There is no papilledema on fundoscopy. He has a rather flat effect and a shuffling and broad-based gait. CT had reveals evidence of cerebral atrophy and ventricular enlargement. তাহলে ওল্ড এজে একটা পেশেন্ট, কনফিউশন আছে, ব্রড বেসড গেট আছে, ইউরিনারি ইনকন্টিনেন্স আছে। তাহলে ডায়াগনোসিস আছে নন নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। তাহলে ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হইতে পারে? অ্যাটোভাস্টাটিন, লাম্বার পাংচার, মেমেন্টিন, প্রোপিনিজল, ওয়ারফেরিন, লাম্বার পাংচার এক্সলেট। তাহলে এক্ষেত্রে ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে শান্ট সার্জারি। ইউজুয়ালি লাম্বার পেরিটোনিয়াল শান্টিং করা হয়, ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্টিং করা হয়। তবে ইনিশিয়াল স্টেজে আমরা লাম্বার পাংচার করতে পারি। লাম্বার পাংচার করলে এখানে প্রেশার কমানো পসিবল। তাহলে যদি অপশনে লাম্বার পাংচার থাকে লাম্বার পাংচার হবে, আর যদি ডেফিনিট ট্রিটমেন্ট বলে সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্টিং বা শান্ট সার্জারি। Which one of the following is the most likely diagnosis? During a routine insurance medical examination, AGP notices that a 30-year-old female patient has absent ankle jugs and unequal pupils. তাহলে এটা কিন্তু এফসিপিএস এর কোশ্চেন, প্রিভিয়াস এর আসছে। আনইকুয়াল পিউপিল প্লাস অ্যাবসেন্ট জাগ। তাহলে ডায়াগনোস হচ্ছে হোমসাইডি সিনড্রোম। তাহলে এটা এর আগে পরীক্ষায় আসছে। পরীক্ষা অবশ্য আসছে অন্যভাবে, আনইকুয়াল পিউপিল ছিল, ওখানে লেখা ছিল একটা পিপল ডায়ালেটেড অন্য পিপল থেকে, আর হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, আর রিফ্লেক্স অ্যাবসেন্ট। নেক্সট আমরা কি দেখবো? তাহলে অ্যান্সার ছিল আমরা রিফ্লেক্স দেখবো, যে কোনো এয়ার রিফ্লেক্স আছে কিনা। কোশ্চেন একটু ঘুরে গেছিল। তাহলে হোমসাইডি সিনড্রোম কি থাকে? একটা পিপল ডায়ালেটেড থাকে, অ্যাবসেন্ট জাগ থাকে, আর এআরপি তে আমরা মনে রাখি অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, আর এটা উল্টা করলে পিপলের রাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট। তাহলে এটা হচ্ছে হোমসাইডি ফাইন্ডিংস। সাইট অফ লেশন কোথায়? তাহলে ডেভিডসনের একটা বক্স আছে, পিপুলের ডিসঅর্ডার, ডাইলেটেড পিপুল, স্মল পিপুল, তারপর মার্কাস গান পিউপিল, কোনটা লেশন অফ সাইট কোনটা এটা জানা লাগবে। হোমসাইডি পিপুল এটা ক্ষেত্রে কোথায় লেশন হয়? একটা গ্যাংলিয়ন ছিল মনে হয়। তাহলে এখানে সাইট অফ লেশন হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। একটু দেখে নিন ডেভিডসনের বক্সটা, সাইট অফ লেশন যে কটা আছে সবকটা ইম্পর্টেন্ট। আরজিল রবার্টসন পিপলের সাইট অফ লেশন কোথায়? ডর্সাল মিড ব্রেন, এক্সেলেন্ট। তাহলে ডর্সাল মিড ব্রেন লেশন হলে আমরা পাই হচ্ছে আরজিল রবার্টসন পিউপিল, সিলিয়ারি গ্যাংলিয়ন হলে পাইলাম হচ্ছে এটা, মার্কাস গান পিউপিলে থাকে হচ্ছে অপটিক নার্ভে, আর থার্ড নাপলসিতে আর হর্নার সিনেমা, এগুলো তো আমরা জানি মোটামুটি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং arterial territories most likely to be affected? 80-year-old man presents to the emergency department with difficulty with his speech. He appears to understand what is being said to him and can follow commands, but he has difficulty speaking to staff and becomes frustrated trying to form sentences. His past medical history includes hypertension, type 2 diabetes, COPD. তাহলে পেশেন্টের স্পেসে ডিফিকাল্টি আছে, সে কথা বলতে সমস্যা হচ্ছে, কিন্তু সে যে কোনো কথা বললে বুঝে এবং কমান্ড ফলো করে। ফার্স্টে এটা কোন ধরনের অ্যাফাসিয়া?
কথা সে বুঝতে পারতেছে কিন্তু বলতে পারতেছে না। এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। মানে সবগুলাই সঠিক। এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া, মোটর অ্যাপাসিয়া, ব্লোকাস অ্যাপাসিয়া সবই বলা যেতে পারে। তাহলে সাইড হচ্ছে লেফট মিডল সেরিব্রাল আর্টারি। এটা সুপিরিয়র ব্রাঞ্চ নাকি ইনফিরিয়র ব্রাঞ্চ? এই অ্যান্টেরিয়র লেকশন কে? লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি না, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি না তো। ও আচ্ছা, ঠিক আছে। লেফট এমসিএ, হ্যাঁ রাইট আনসার। এমসিএ কোন ব্রাঞ্চ, সুপিরিয়র ব্রাঞ্চ নাকি ইনফিরিয়র ব্রাঞ্চ? ইনফিরিয়র না সুপিরিয়র ব্রাঞ্চ। তাহলে ফ্রন্টাল লোবে আমাদের তিনটা লোব থাকে, সুপিরিয়র, মিডিল এন্ড ইনফিরিয়র। এর মধ্যে ইনফিরিয়র ফ্রন্টাল লোবে পোস্টেরিয়র পার্ট, এখান থেকে হচ্ছে আমাদের ব্রোকাস এরিয়া। আর সুপিরিয়র টেম্পোরাল লোবে পোস্টেরিয়র পার্ট, এখান থেকে হচ্ছে আমাদের ভার্নিক্স এরিয়া। আর এখান থেকে আমাদের মিডিল সেরিব্রাল আর্টারি। সুপিরিয়র ব্রাঞ্চটা সাপ্লাই দেয় হচ্ছে ব্রোকাস এরিয়াকে, ইনফিরিয়র ব্রাঞ্চটা সাপ্লাই দেয় হচ্ছে ভার্নিক্স এরিয়াকে। তাহলে যদি মোটর অ্যাপাসিয়া হয় তাহলে এটা হচ্ছে ওক্লুশন অফ সুপিরিয়র ব্রাঞ্চ। আর যদি ভার্নিক্স অ্যাপাসিয়া হয় বা রিসেপ্টিভ অ্যাপাসিয়া হয় তাহলে ওক্লুশন অফ ইনফিরিয়র ব্রাঞ্চ অফ মিডিল সেরিব্রাল আর্টারি। আর উপরের অংশটাকে সাপ্লাই দেয়, উপরের পার্টকে সাপ্লাই দিচ্ছে এন্ট্রিও সেরিব্রাল আর্টারি, আর পিছনে দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে এর আগে ক্লাস আমরা ছবি দেখছিলাম। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে লেফট মিডল সেরিব্রাল আর্টারি, মোস্ট লাইকলি superior branch occlusion. What is the most likely diagnosis? A 17-year-old girl presents to the emergency department with an episode of loss of consciousness with associated limb jerking. This occurred at 6 a.m., 6 hours after she had been at all-night party. Her father is said to have epilepsy and she has a cousin who has blank spells of some kind. Neurological examination is normal. তাহলে young female patient প্রেজেন্ট করতেছে limb jerking and unconsciousness নিয়ে। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি। তাহলে ইয়ং পেশেন্ট এরকম যদি মায়োক্লোনাস নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি আর্লি মর্নিং হয়, আর এগ্রাভেট করে যদি পেশেন্টের স্লিপ ডেপ্রাইভেশন হয় বা অ্যালকোহল ইনটেক বেশি করে। আচ্ছা, কাজিন যেটা বলছে শি হ্যাজ এ কাজিন হু হ্যাজ এ ব্ল্যাঙ্ক স্পেলস অফ সাম কাইন্ড, এটা ডায়াগনোসিস কি? অ্যাবসেন্স সিজার। এক্সেলেন্ট। তাহলে এই ধরনের যদি ব্ল্যাঙ্ক স্পেল থাকে, তারপর পোর পারফরমেন্স ইন স্কুল, ইনঅ্যাটেন্টিভনেস, তারপর লস অফ অ্যাটেনশন, এই ধরনের ফিচার্স থাকে, ডায়াগনোসিস হচ্ছে অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে আমাদের অ্যান্টি-এপিলেপটিক ড্রাগ অফ চয়েস কোনটা? ইথোসাক্সামাইড। এক্সেলেন্ট। আর কোনটা ইন্ডিকেটেড, কোনটা ড্রাগ? কার্বামাজেপিন। তাহলে এটা খুব সম্ভবত ডেভিডসনে মনে হয় নাই, তবে এমআরসিবি তে পড়ে, আমার নোটে অ্যাড করা আছে ওখানে। তাহলে অ্যাবসেন্সের ক্ষেত্রে কার্বামাজিন ড্রাগটা অ্যাভয়েড করতে হবে। আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইথোসাক্সামাইড। কয়েকটা ইনফরমেশন জানলে হবে। মোস্টলি হয় হচ্ছে যে ইয়ং পেশেন্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এবং ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে পোর স্কুল পারফরমেন্স নিয়ে, এবং টিচারদের কমপ্লেন থাকে যে বাচ্চা অ্যাটেনশন দেয় না খুব একটা ক্লাসে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এদিক ওদিক তাকায় থাকে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন আসি।
Where is the most likely site of lesion? 65-year-old presents with sudden onset visual disturbance. He denies any of the symptoms. He is known to be a heavy smoker, hypertensive. He has right homonymous hemianopia with sparing of the central field. হোমোনাইমাস হ্যামিঅনোপিয়া উইথ স্পেয়ারিং অফ সেন্ট্রাল ফিল্ড বা ম্যাকুলার স্পেয়ারিং যেটা বলেন, কোনটা হবে তাহলে? ডায়াগনোসিস লেফট অক্সিপিটাল লোব। তাহলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া এটা 3 জায়গায় আসতে পারে। অপটিক নার্ভ হলে কি হবে? ইউনিল্যাটারাল টোটাল ভিজুয়াল লস, এটার সাথে আমাদের কোনোই নাই। অপটিক ট্র্যাক্ট হলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে। হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। অক্সিপিটাল লোবে হলেও কি হবে? একই, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। অপটিক কাইজমাতে হলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। আর টেম্পোরাল লোবে হলে কি হবে? হোমোনাইমাস সুপিরিয়র কোয়াড্রেন্টিনোপিয়া। এখন সমস্যা হয় হোমোনাইমাস হেমিয়ানোপিয়া নিয়ে। পরীক্ষার জন্য 3টা সাইট মনে রাখা লাগবে আমাদের। কিভাবে কালাচ্ছেন সেগুলো কেন? তাহলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া কোথায় কোথায় লিস্ট হলে আমরা পাইতে পারি? একটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট, 2 নম্বর হচ্ছে অপটিক রেডিয়েশন, 3 নম্বর হচ্ছে অক্সিপিটাল লোব। তাহলে অক্সিপিটাল লোবের ক্ষেত্রে আমরা কি পাবো? হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পিয়ারিং, অথবা না যে লেখা থাকতে পারে এইভাবে সেন্ট্রাল ফিল্ড স্পিয়ারিং, সেন্ট্রাল এরিয়া বা সেন্ট্রাল ফিল্ড যাই বলেন। আর অপটিক ট্র্যাক্ট এবং অপটিক রেডিয়েশন এদের ভিতরে পার্থক্য কি হবে? অপটিক ট্র্যাক্টে বলা হয় ইনকংগ্রোনাস হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, আর অপটিক রেডিয়েশনের ক্ষেত্রে কংগ্রোনাস। এটা মানে হচ্ছে সিমিলার টাইপ আর কি। হেমিয়ানোপিয়া মানে কি? 2 সাইডের আয়ে একই রকম ভিজুয়াল ফিল্ড লস হবে। অপটিক রেডিয়েশনের ক্ষেত্রে এটা বেশি সিমিলার থাকে, আর অপটিক ট্র্যাক্টের ক্ষেত্রে কম সিমিলার থাকে। তাহলে এফসিসি এরকম কোশ্চেন আসছে আর কি, এই যে কংগ্রোনাস হোমোনাইমাস হেমিয়ানোপিয়া কোথায় পাওয়া যায়, আর ইনকংগ্রোনাস হোমোনাইমাস হেমিয়ানোপিয়া কোথায় পাওয়া যায়, আর হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং কোথায় পাওয়া যায়। তাহলে 3টা সাইট মনে রাখা লাগবে, অপটিক ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশন, আর হচ্ছে অক্সিপিটাল লোব। 3টা পরীক্ষা আসে, সবগুলো পরীক্ষা আসে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পরীক্ষায় একবার হলে দেখে যাবেন, এটা মোটামুটি প্রত্যেক পরীক্ষায় আসে বিভিন্নভাবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? You are called to see a 23-year-old woman who, after delivery, developed unrelated severe diarrhea and vomiting over 24 hours. She has become confused, had a generalized tonic-clonic seizure, and developed a left hemiparesis. Pulse pressure normal. Past 24 hours, she has received 4.5 liter of IV fluid replacement according to the chart and passed 2.2 liter of urea. তাহলে young female patient after delivery, diarrhea and vomiting history আছে, সাথে কি আছে? tonic-clonic seizure আছে, confusion and hemiparesis. তাহলে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, সাথে সিজার, কনফিউশনাল স্টেট, হেডেক, আর এর সাথে আছে ডায়রিয়া, ভমিটিং হিস্ট্রি বা ডিহাইড্রেশন হিস্ট্রি। ডায়াগনোসিস হচ্ছে স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস। তাহলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেবার কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, রিস্ক ফ্যাক্টরস ফর ভেনাস সাইনাস থ্রম্বোসিস। ডেভিডসনের স্ট্রোক চ্যাপ্টারে লাস্টের দিকে একটা বক্স আছে, কিছু ডিজিজ কন্ডিশন আছে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, লাইক ওসিপি, ডিহাইড্রেশন, প্রেগন্যান্সি, এরপর ডিজিজের মধ্যে মানে বেসের ডিজিজ আছে। তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলো দেখবেন, রিস্ক ফ্যাক্টর গুলো সাথে থাকে। তাহলে এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে কি? সিভিয়ার ডিহাইড্রেশন, পেশেন্টের 24 আওয়ার্স ডায়রিয়া এন্ড ভমিটিং হইতেছে। আর এরপরে
ভেনাস সাইনাস থ্রম্বোসিসের টিপিক্যাল ফিচার থাকে আর কি, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, এর সাথে সিজার থাকতে পারে, আর ফান্ডোস্কোপি করলে বাইলেটারাল প্যাপিলিডেমা থাকতে পারে। তাহলে এটা ডায়াগনোস হচ্ছে স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস। What is the most likely diagnosis? A 45-year-old man presents with episodic pain in the right side of his face, which has begun which has been going on for 2 months. In addition, he complains of a buzzing sound in his right ear, right-sided hearing loss. 2 weeks earlier, he has also complained of numbness in his face, but the GP was unable to find any abnormal signs. When you see him, he is in pain. He does appear to have hearing loss and reduced corneal reflex on the right, but nothing else. তিনটা সাইনাস ডিফারেন্সিয়েট করবো কিভাবে? সাইনাস, তো এই যে ক্যাভার্নাস সাইনাস, তারপর হচ্ছে স্যাজিটাল সাইনাস আর ট্রান্সভার্স সাইনাস। আচ্ছা এটা ক্যাভার্নাসের ক্ষেত্রে, আচ্ছা এটা শেষ করিনি তারপর বলতেছি। আচ্ছা এটা অলরেডি একজন অ্যান্সার করছেন, ভেস্টিবুলার শোয়ানোমা। তাহলে হিয়ারিং লস সাথে হচ্ছে টিনিটাস আর কর্নেল রিফ্লেক্স অ্যাবসেন্ট, তাহলে সবগুলো মিলে ডায়াগনোসিস হচ্ছে ভেস্টিবুলার শোয়ানোমা। আচ্ছা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে যেটা থাকে, ক্যাভার্নাস সাইনাস ভিতরে আমাদের ক্রিনাল নার্ভ থাকে কোনটা কোনটা? 3, 4, 6 আর হচ্ছে 5-এর 1, মানে ট্রাইজেমিনালি ফার্স্ট ডিভিশন। তাহলে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে কি হবে? এই ক্রিনাল নার্ভ লেশনগুলো ফিচার্স পাওয়া যাবে। সেকেন্ড একটা ফিচার্স হবে প্রোপটোসিস পাওয়া যায়। আর স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস তো আমরা একটু আগে দেখলামই, এখানে তো ক্রিনাল নার্ভ লেশনের ফিচার্স তেমন একটা পাওয়া যায় না। আর বাকি থাকলো ট্রান্সভার্স সাইনাস থ্রম্বোসিস। ট্রান্সভার্স সাইনাস থ্রম্বোসিসে ইউজুয়ালি জুগুলার ফোরামেন যে ক্রিনাল নার্ভগুলো যায়, ইউজুয়ালি 9, 10, 11 এগুলো লেশন পাওয়া যেতে পারে। আমাদের বেশি আসে ক্যাভার্নাস সাইনাস, এটাতে আমরা যে ওকুলার ম্যানিফেস্টেশন পাবো আর কি, 3, 4, 6 এটার লেশন থাকতে পারে। আর ট্রাইজেমিনালি ফার্স্ট ডিভিশনে লেশন থাকতে পারে, ফলে কি ফেসের সেন্সরি লস থাকতে পারে। আর এর সাথে প্রোপটোসিস, এটা দেখলে আমরা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস চিন্তা করতে পারি আর কি। আর যদি দেখেন যে হচ্ছে যে জুগুলার ভেনাস ফোরামেনের যে নার্ভগুলো আছে এগুলো যদি লেশন থাকে, তাহলে মোস্ট লাইকলি ট্রান্সভার্স সাইনাস থ্রম্বোসিস। Which one of the following pathological abnormalities is characteristically found in patients with Parkinson's disease? তাহলে পার্কিনসনের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস কোনটা? লিও বডিস। তাহলে লিও বডিস হচ্ছে পার্কিনসন্সে পাওয়া যেতে পারে, আবার লিও বডি ডিমেনশিয়াতেও পাওয়া যেতে পারে। আচ্ছা মেলোডি বডিস আমরা কোথায় পাই? তাহলে মেলোডি বডিস মেইনলি পাওয়া যাচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা পাইতে পারি। নেগেটিভ বডিস পাই কোথায়? র্যাবিসে। নিউরোফিজিয়ালি ট্যাঙ্গলস, আলঝাইমার্স। তাহলে তিনটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পিক বডিস আমাদের খুব একটা লাগে না। তাহলে যখন সিঙ্গেল বেস পড়বেন তখন একটু খেয়াল রাখবেন যে অপশনগুলো আছে, যদি পরিচিত অপশন থাকে তাহলে এগুলো কোথায় পাওয়া যায় একটু একসাথে পড়ে নিতে। কারণ পরীক্ষার সময় তো আলাদা আলাদা নিউরোলজি বা এরকম ভাগ করা থাকবে না, যে কোনো সিস্টেম থেকে আসতে পারে, তো সবগুলো সম্পর্কে একটু একটু আইডিয়া থাকা লাগবে। দিস ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন? তাহলে ফিচার্স কি আছে দেখি। এ প্রেগনেন্ট ওম্যান হু ইজ 21 weeks gestation presents with excessive vomiting for several weeks. This was followed by progressive weakness of her lower limbs, weight-based gait, along with altered sense and double vision. GCS 8/15. তাহলে প্রেগনেন্সি সাথে এক্সেসিভ ভমিটিং, লোয়ার লিম্ব উইকনেস আছে,
white-based gait, double vision, low GCS, confusion. তাহলে অ্যাটাক্সিয়া আছে, অপথ্যালমোপ্লেজিয়া আছে। তাহলে পরীক্ষা সবসময় অপথ্যালমোপ্লেজিয়া বলে দিবে না, অনেক সময় ডাবল ভিশন বলে দিতে পারে। আর হচ্ছে কনফিউশন আছে। তাহলে প্রেজেন্টেশন আছে, ডায়াগনোসিস কি? ভার্নিশ এনকেফালোপ্যাথি ডিউ টু ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। সরি, ভিটামিন B12 টা গেলাম কেন? থায়ামিন ডেফিসিয়েন্সি। তাহলে থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য আমরা এর আগে রিস্ক ফ্যাক্টর পড়ছিলাম কি? অ্যালকোহলিক পেশেন্ট। আজকে পড়লাম হচ্ছে এটা আসলে হাইপারেমেসিস গ্র্যাভিডা, প্রেগন্যান্সিতে এক্সেসিভ ভমিটিং হতে পারে। আর এর বাইরে আরেকটা আছে রিফাইন্ড রাইস। তাহলে এফসিএস পরীক্ষায় লাস্ট যেবার কোশ্চেন আসছিল এটাতে আসছিল যে পেশেন্ট রিফাইন্ড রাইস ইনটেক করে কি। রিফাইন্ড রাইস যারা খায় যেগুলো তাদের ক্ষেত্রে B1 ডেফিসিয়েন্সি হতে পারে, এক্সেসিভ ভমিটিং বা পোর অ্যাবজর্পশনের কারণে হতে পারে, প্রেগন্যান্সিতে হতে পারে, অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলো একটু মনে রাখা লাগবে। ডেভিডসন সবগুলাই আছে, নিউট্রিশন চ্যাপ্টারে কথাগুলো আলাদা করে লেখা আছে। Which one of the following investigation is most likely to confirm the diagnosis? A woman presented to the emergency department with collapse and vomiting, preceded by occipital headache of acute onset. After 8 hours, she was conscious, alert with photophobia and mild neck stiffness. CT brain scan was carried out and was normal. Sudden severe headache, vomiting and collapse প্রেজেন্ট করছিল, 8 ঘন্টা পরে পটোফোবিয়া আছে, মাইল্ড স্টিফনেস আছে, সিটি স্ক্যান করে নরমাল পাওয়া গেছে। নেক্সট ইনভেস্টিগেশন কি হতে পারে? তাহলে বি এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে সাবঅ্যাকুইট হেমোরেজ। আমাদের নেক্সট ইনভেস্টিগেশন হবে লাম্বার পাংচার 12 আওয়ার্স আফটার সিম্পটম অনসেট। এখানে ডিউরেশনটা ইম্পর্টেন্ট, আফটার 8 আওয়ার্স। যদি এই টেস্টটা 4 ঘন্টা করা হতো তাহলে আমাদের কি নেক্সট টেস্ট করার দরকার ছিল? আর তাহলে এটা হচ্ছে ইমার্সিভ পরীক্ষার মাঝে আসে। ডেভিডসনের ইমার্জেন্সি চ্যাপ্টার আছে, অ্যাকিউট ইমার্জেন্সি চ্যাপ্টার যেখানে হেডেকের ইভ্যালুয়েশন আছে ওখানে আছে। যদি লেস দেন 6 আওয়ার্স অনসেট অফ সিমটমস আমরা সিটি স্ক্যান নরমাল পাই তাহলে ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার নেই। যদি আফটার 6 আওয়ার সিমটম অনসেট সিটি স্ক্যান নরমাল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন হবে লাম্বার পাংচার বা সিএসএফ স্টাডি, এবং এটা করবো হচ্ছে 12 আওয়ার্স আফটার অনসেট অফ সিমটমস। তাহলে ডেভিডসনের ইমার্জেন্সি চ্যাপ্টার আর স্ট্রোক মেডিসিনের সাবঅ্যাকুইট হেমোরেজ চ্যাপ্টারের ফ্লো চার্ট, এই দুইটা মিলাই এই ফাইন্ডিংস গুলো পাবেন আর কি। আর সাবঅ্যাকুইট হেমোরেজ ডায়াগনোস হওয়ার পরে এরপরে আমরা একটা ইনভেস্টিগেশন করা লাগবে। কি ইনভেস্টিগেশন করবো এরপরে? ভেসেল অ্যাবনর্মালিটি দেখার জন্য কোন ভেসেল থেকে ব্লিডিং হয়েছে। Which one of the following would best describe the presentation? তাহলে এনজিওগ্রাফি করতে হবে। হ্যাঁ, তাহলে সাবঅ্যাকুইট হেমোরেজের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। 6 ঘন্টা আগে আসলে কি করব, 6 ঘন্টা পরে আসলে কি করব, সিটি স্ক্যান নরমাল পাইলে কি করব, আর সাবঅ্যাকুইট হেমোরেজ ডায়াগনোসড হওয়ার পরে কি করব। তাহলে এগুলো পরীক্ষা আসে। Which of the following would best describe the presentation? A 45-year-old man presents with sudden onset of double vision and right arm weakness. Examination reveals left-sided ptosis with the left eye deviated downward and outward during attempts to look straight ahead. তাহলে ptosis, dilate pupil and downwards and outwards, এটা ফিচার হচ্ছে থার্ড নার্ভ পলসি। তাহলে পেশেন্টের রাইট আর্ম উইকনেস আছে আর লেফট সাইডের থার্ড নার্ভ পলসি আছে। ডায়াগনোস হচ্ছে ওয়েবার সিনড্রোম। এটার সাথে যদি আমরা রাইট সাইডের সেরেবেলার ফিচার যোগ করি তাহলে ডায়াগনোস কি হবে? লর্ড সিনড্রোম। তাহলে এগুলো একটু মিলাই মিলাই পড়ে রাখবেন।
ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি প্লাস কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, এটা হচ্ছে ওয়েবার্স। আর এর সাথে যদি আমরা সেরেবেলার সাইন যোগ করে দিই তাহলে হচ্ছে ক্লট সিনড্রোম। বেনেডিক্ট একটু কঠিন জিনিস, সেটা অবশ্য এখানে হয়তো আসে না। আচ্ছা, সাইট অফ লেশন কোনটা ওয়েবারের ক্ষেত্রে? anterior mid brain, ওকে, সেরেব্রাল পেডাঙ্কুল বলতে পারেন। আর ক্লটের ক্ষেত্রে রেড নিউক্লিয়াস। তাহলে দুইটা ক্ষেত্রে সেরেব্রাল পেডাঙ্কুল ইনভলভমেন্ট হয়, ক্লটের ক্ষেত্রে এক্সট্রা রেড নিউক্লিয়াস ইনভলভ হবে। What is the most likely diagnosis? An 18-year-old woman presented at the age of 3 years with progressive ataxia. She is now wheelchair bound. On examination, she is now dysarthric with bilateral optic atrophy. There is ataxia in both upper limbs. Reflexes in her lower limbs are absent with bilateral extensor plantar response. She has absent vibration and impaired joint position in both feet. Bilateral pace cavers, ECG inverted T waves, echocardiogram shows left ventricular hypertrophy. Diagnosis, Friedreich ataxia. এটা পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট ক্লাসে একটা ডিসকাস করছিলাম নাইট্রাস অক্সাইড টক্সিসিটি। তাহলে নাইট্রাস অক্সাইড টক্সিসিটি, B12 ডেফিসিয়েন্সি, ফ্রিডরিচ ataxia, এগুলোতে কিছু কিছু ফাইন্ডসে মিল থাকে। কারণ ভাইব্রেশন পজিশন অ্যাবসেন্ট থাকে, এর সাথে আছে অ্যাবসেন্ট রিফ্লেক্স উইথ প্ল্যান্টার এক্সটেন্সর থাকে, অপটিক অ্যাট্রফি থাকতে পারে, অ্যাটাক্সিয়া থাকতে পারে। তাহলে সিনারিওগুলো দুই একবার দেখলে পরীক্ষায় সুবিধা হবে যে কোনটা কিরকম প্রেজেন্টেশন থাকে। তাহলে এটা হচ্ছে ফ্রিডরিচ ataxia টিপিক্যাল প্রেজেন্টেশন। ফ্রিডরিচ ataxia কোন ধরনের ডিসঅর্ডার? অটোসোমাল ডমিন্যান্ট অর রিসেসিভ? রিসেসিভ। What is the most likely diagnosis? A 50-year-old woman presents following a fall. She reports pain and weakness in her hands for several months, stiff legs and swallowing difficulties, and has bilateral wasting of small muscles of her hands. Reflexes in the upper limbs are absent, tongue fasciculation are present, and both legs show increased tone, pyramidal weakness, and hyperreflexia with extensive plantar. Pain and temperature sensation are impaired in the upper limb, but preserve fine touch and proprioception. আর ডায়াগনোসিস কি হবে? তাহলে আপার লিম্বে আছে হচ্ছে লোয়ার মোটর নিউরন সাইন, লোয়ার লিম্বে আছে আপার মোটর নিউরন সাইন, এর সাথে এই আগে বিলিখিত সমস্যা আদৌ ফাইনিস আছে, পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে ইন আপার লিম্বে, ভাইব্রেশন, সরি ভাইব্রেশন তো নাই, ফাইন টাচ এন্ড প্রোপ্রিওসেপশন আছে প্রিজার্ভ। আর এর সাথে আরো কি আছে? টাং ফেসিকুলেশন আছে। কোনো পেশেন্টে যদি সেন্সরি ডিস্টারবেন্স থাকে তাহলে মোটর নিউরন ডিজিজ প্রথমে বাদ। ডায়াগনোসিস হচ্ছে সিঙ্গোবালবিয়া। টাং ফেসিকুলেশন কোথায় পাওয়া যাবে? যদি 12 নার্ভ ঝামেলা থাকে, 12 ক্যানাল নার্ভ বা হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হয়, ফাইন টাচ ভাইব্রেশন পজিশন ইনট্যাক্ট থাকে, মানে ডর্সাল কলাম ইনট্যাক্ট থাকে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের লেশন হয়, তাহলে মোস্ট লাইকলি সেটা ডায়াগনোসিস সিঙ্গ মায়েলিয়া বা সিঙ্গ বালবিয়া। এর সাথে কি থাকতে পারে? আপার লিম্বে লোয়ার মোটর নিউরন সাইন থাকতে পারে, লোয়ার লিম্বে আপার মোটর নিউরন সাইন থাকতে পারে। তাহলে এর সাথে যদি আমরা দেখি যে কোনো ক্রিয়াল নার্ভের লেশন আছে,
যখন এই পেশেন্টের ক্ষেত্রে 12 পিএনএম লেভেল লেশন আছে, বোঝা যাচ্ছে কি হবে তার টাং ফেসিকুলেশন আছে। তাহলে শৃঙ্গ মাইলা টাইপের ফিচার এর সাথে যদি বালবার মাসেলে বা ক্রিনাল নাভি ইনভলভমেন্ট থাকে তাহলে ডায়াগনোস হবে শৃঙ্গ বালবিয়া। তাহলে এখানে যে শ্রিংস ফর্মেশন হয়েছে এটা ফর্মেশন হয়েছে আসলে মেডুলাতে, যে কারণে এটাকে বলা হচ্ছে শৃঙ্গ বালবিয়া। আর যদি এটাতে সেন্সরি ফিচার্স না থাকতো, পেইন টেম্পারেচার লস নাই, তাহলে সেক্ষেত্রে আমরা মটর নিউরন ডিজিজ চিন্তা করতে পারতাম। তাহলে এটা একটু খেয়াল করে দেখা লাগবে। তাহলে এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট যে বোথ লোয়ার মোটর নিউরন ইনভলভমেন্ট প্লাস আপার মোটর নিউরন ইনভলভমেন্ট, এটা একটা ডিফারেন্সিয়েল আসতে পারে মোটর নিউরন ডিজিজ, এখানে কোনো সেন্সরি ফিচার্স থাকবে না। আর একটা আসতে পারে শৃঙ্গ মাইলিয়া, আর একটা আসতে পারে B12 ডেফিসিয়েন্সি। তাহলে এটা নিউরোলজিতে প্রথম দিকে চ্যাপ্টার গুলোতে আমার একটা বক্স করা আছে, একটু খেয়াল করে দেখে নেন যে শুধু আপার মোটর ইনভলভমেন্ট, লোয়ার মোটর ইনভলভমেন্ট, আর আপার মোটর লোয়ার মোটর দুইটা ইনভলভমেন্ট, সাথে সেন্সরি ইনভলভমেন্ট। ডেভিডসনের প্রথম দিকে দেওয়া আছে, একটু প্যাচ গোস্পে প্যারাগ্রাফ লেখা আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আচ্ছা, আগের কোশ্চেন থেকে একটা জিনিস শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি সেন্সরি ডিস্টারবেন্স থাকে তাহলে মোটর নিউরন ডিজিজ প্রথমে বাদ দিয়ে দিবেন। মোটর নিউরন ডিজিজে কখনো সেন্সরি কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। What is the most likely diagnosis? A 30-year-old man presents to the emergency department with an explosive headache, vomiting, and photophobia. On initial assessment, there is marked neck stiffness, cranial nerve examination reveals dilated right pupil unreactive to light and accommodation. Eye movement are painful, and he is unable to adduct, elevate, or depress his right eye on conjugate gaze. No other neurological findings. তাহলে থার্ড নার্ভ পলসি আছে আর সিভিয়ার হেডেক আছে। ডায়াগনোসিস কি? Rupture, posterior communicating artery aneurysm. Excellent. সাবঅ্যাকুইন হেমোরেজের ক্ষেত্রে কোনটা বেশি কমন? অ্যান্টি কমিউনিকেটিং আর্টারি অ্যানেউরিজম নাকি পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র। What is the prophylactic treatment of choice? A 35-year-old man presents with paroxysmal episodes of severe right periocular pain lasting for 15 to 40 minutes, acid with redness of right eye, lacrimation, and nasal congestion. The episodes seem to be very stereotyped and occur around 1 hour. Prophylactic verapamil. তাহলে ডায়াগনোসিস হচ্ছে ক্লাস্টার হেডেক, প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট হবে ভেরাপামিল। A 70-year-old female with a 2-month history of proximal upper limb pain and right-sided headache develops sudden onset right-sided visual blurring. On examination, there is altitudinal field defect in his right eye. তাহলে ওল্ড এজের পেশেন্ট, হেডেক আছে, প্রক্সিমাল লিম্ব পেইন আছে, আর এখন হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স আছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। ওকে, কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি হবে? বায়োপসি। ওকে, তাহলে টেম্পোরাল আর্টারি বায়োপসি। ট্রিটমেন্ট কি হবে এই পেশেন্টের ক্ষেত্রে? হাই ডোজ প্রেডনিজোলন। এখানে যে ভিজুয়াল ডিস্টারবেন্স হয় এখানে কোন ভেসেলস ইনভলভমেন্ট হয়?
ophthalmic artery কোন ব্রাঞ্চ? পোস্টোসেরেব্রাল না তো। টেম্পোরাল আর্টারি ঠিক আছে, শর্ট পোস্টোসিলিয়ারি আর্টারি সম্ভবত। এটা একটু দেখে নিন, হ্যাঁ। It was what is the most likely diagnosis? A 50-year-old male presents with a 4-week history of headache and fever. He has asymmetrical upper cranial nerve pulses. CSF examination reveals opening pressure 30 centimeter, 200 white cells per deciliter, lymphocytic predominance, protein 2 gram per liter, glucose CSF by plasma ratio 0.8 by 6.3. তাহলে হিস্ট্রি আছে 4 উইকস এর পোস্টোসিলিয়ারি আর্টারি না, ঠিক আছে। তাহলে 4 উইক হিস্ট্রি আছে, ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, ওপেনিং প্রেসার বেশি, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, হাই প্রোটিন আর লো গ্লুকোজ। তাহলে ডায়াগনোস আছে টিউবার প্লাস মেনিনজাইটিস। এখান থেকে ক্লিনিক্যালি মানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমাদের দেশে অনেক সময় এলপি করা পসিবল হয় না ইমার্জেন্সি পেশেন্ট আসলে। সো ওয়ার্ডে যদি কোনো পেশেন্ট এরকম হিস্ট্রি পান যে মেনিনজাইটিস টাইপের ফিচার্স আছে, হিস্ট্রিটা একটু লং ডিউরেশনে, আর এক্সামিনেশন যদি কেরালার পলসি পান, তাহলে সেক্ষেত্রে এনটিবি শুরু করে দেওয়া উচিত। কিন্তু এটা আমাদের ছাড় বলতে আর কি, আমি যেখানে ট্রেনিং করতাম, কারণ আমাদের দেশে তো রিসোর্স কম আর কি, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে এনটিবি শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, এখান থেকে আরেকটু জিনিস আমি একটু জেনে যাই। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, আর টিবি মেনিনজাইটিস অলমোস্ট সিমিলার প্রেজেন্টেশন। মানে ক্রিপ্টোকক্কালের ক্ষেত্রে হিন্টস থাকতে পারে, একটা হচ্ছে পেশেন্ট এইচআইভি পেশেন্ট থাকতে পারে, এইচআইভি পেশেন্টের টিবিও হইতে পারে, দুইটাই হইতে পারে। তাহলে মেইন গুলো থাকে যেটা ওপেনিং প্রেশার, এক্সেলেন্ট। তাহলে ক্রিপ্টোকক্কালের ক্ষেত্রে ওপেনিং প্রেশার থাকে ভেরি হাই, ইউজুয়ালি মোর দ্যান 40 সেন্টিমিটার থাকতে পারে। তাহলে একটা হচ্ছে মেনশন করে দিতে পারে যে ভেরি হাই ওপেনিং প্রেশার আছে, অথবা অনেক সময় ভ্যালু দিয়ে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ডায়াগনোস হবে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। বাকি সবকিছু ফিচার্স মোটামুটি সিমিলার। Where is the lesion most likely to be located? A 69-year-old man, diabetic, ischemic heart disease, hypertensive, 20 cigarette per day history for 43 years. Present করছে কি নিয়ে? His father was not making sense at the emergency department. The patient is oriented and alert with normal power tone reflexes throughout. Assessment of his speech reveals some difficulty with word identification and repetition and a lack of fluency. He has difficulty naming examples within a category, example type of animals. He can follow instructions. MRI of brain shows a small localized infection. তাহলে পেশেন্টের ফ্লুয়েন্সিতে সমস্যা আছে, বাট সে হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করতে পারে। তাহলে একটু আগে আমরা একই সেম কোশ্চেন পড়ে আসছি। তাহলে এখানে চাইছে কি সাইট অফ লোকেশন। তাহলে পেশেন্টের কম্প্রিহেনশন ঠিক আছে, সে ইনস্ট্রাকশন বুঝতে পারে, কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছে না, রিপিটেশন করতে পারতেছে না। তাহলে সাইট অফ লেশন হচ্ছে ইনফিরিয়র ফ্রন্টাল লোব বা ব্রোকাস এরিয়া। এটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া বা ব্রোকাস অ্যাপাসিয়া যাই বলেন, বা মোটর অ্যাপাসিয়া। আচ্ছা, আলপেট ফেসিকুলার যদি লেশন হয়, সেক্ষেত্রে আমরা কি ফাইন্ডিংস পাবো? সমস্যা হবে কোনটাতে? রিপিটেশনের সমস্যা হবে। তাহলে আলপেট ফেসিকুলার যদি লেশন হয়,
তাহলে সেক্ষেত্রে পেশেন্ট ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, কথা বুঝতেও পারবে, কিন্তু কথা রিপিট করতে পারবে না। তাকে যদি আপনি কোনো কথা রিপিট করতে পারেন তখন দেখবেন তার সমস্যা হইতেছে। বাট সে নিজে যখন কথা বলবে, ফ্লুয়েন্টলি কথা বলবে, আপনি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটা অ্যান্সার দিতে পারবে। বাকিগুলো দরকার নেই। আচ্ছা, ভার্নিক্সের সমস্যা হবে কোথায়? ফ্লুয়েন্সিতে সমস্যা হবে আরেকটা, রিপিটেশন, কম্প্রিহেনশন। তাহলে অ্যাফাসিয়াটা খুব ভালো করে বোঝা লাগবে। অ্যাফাসিয়া কিন্তু পরীক্ষা আসবে এবং ক্লিনিক্যালে ওয়ার্ডও লাগে, অনেক সময় স্যার জিজ্ঞেস করে বসে। তাহলে কমন হচ্ছে যে তিনটা, একটা হচ্ছে ব্রোকাস এরিয়াতে, একটা হচ্ছে ভার্নিক্স এরিয়াতে, একটা হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাসে, আর একটা হচ্ছে গ্লোবাল। তাহলে ব্রোকাস এরিয়াতে যদি সমস্যা হয়, তাহলে আপনি যখন পেশেন্টকে কোনো কমান্ড দিবেন, যদি দৈহিক আপনি বলেন না বাবা হাত উঠান, সে হাত উঠাইতে পারবে। যদি বলেন কলমটা ধরেন, সে কলমটা ধরতে পারবে। তার মানে আপনার কথা সে বুঝতেছে। কিন্তু আপনি যখন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন যে আপনার নামটা কি, সে নামটা বলতে পারবে না, বলতে গেলে তার কষ্ট হবে আর কি। খুবই এফোর্ট নিয়ে কথা বলতে লাগবে। এরপর যদি আপনি কোনো কিছু রিপিট করতে বলেন, তার সাথে যে বলেন তো আমার সাথে সাথে কোনো একটা শব্দ বললেন যে এটা রিপিট করেন, রিপিট করতে সমস্যা হবে। তাহলে সে শুধু আপনার কথা বুঝবে, কমান্ড ফলো করবে, কিন্তু কথা বলতে গেলেও সমস্যা হবে, কথা রিপিট করতে গেলেও সমস্যা হবে। এটা হচ্ছে ব্রোকাস এরিয়াতে লেশন। আর কোনো একটা পেশেন্ট ফ্লুয়েন্টলি কথা বলতেছে, কিন্তু সে আপনার কোনো কমান্ড ফলো করতেছে না। আপনি দেখা যাচ্ছে তার নাম জিজ্ঞাসা করলেন, সে অন্য একটা উত্তর দিল। আবার কোনো কিছু রিপিট করতে বলতেছেন, সেটাও রিপিট করতেছে না, সে তার মতন সে কথা বলতেছে। তাহলে এটা লেশন হচ্ছে ভার্নিক্স এরিয়াতে বা টেম্পোরাল লোবে। তাহলে ভার্নিক্স এরিয়াতে লেশন হলে কি হয়? কথাগুলো বোঝা যায় না। না, আমি যে কথা বলতেছি এটা যে আপনার ইন্টারপ্রিটেশন করতেছেন, এই ইন্টারপ্রিটেশনের কাজটা করে ভার্নিক্স এরিয়া। তাহলে যার ভার্নিক্স এরিয়াতে লেশন আছে, তাকে আপনি যে কথাগুলো বলবেন, সে আসলে আপনার কথা বুঝবে না। জাস্ট আপনার শব্দগুলো শুনে বা আপনার ঠোঁটের নড়াচড়া দেখে সে এটাকে কভার দেওয়ার জন্য নিজের মতন কথা বলবে। তাহলে এতে ফ্লুয়েন্সি ঠিক থাকে, কিন্তু কম্প্রিহেনশন লস হয়ে যায়, আর রিপিটেশন করার পাওয়ারটা লস হয়ে যায়। আর তাহলে এরা যে কথাবার্তাগুলো বলবে, সেগুলো খুবই বিজারি কথাবার্তা আর কি, আপনার কথার সাথে কোনো মিল থাকবে না। তাহলে এটা হচ্ছে ভার্নিক্স এরিয়াতে লেশন। আর আর্কুয়েট ফ্যাসিকুলাস লেশন হলে কি হবে? আপনি তাকে যে কথা জিজ্ঞাসা করবেন, সে কথা সে অ্যান্সার করতে পারবে, নিজেও ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তবে আপনি যদি কোনো কথা তাকে রিপিট করতে বলেন আপনার সাথে, তাহলে সে আপনার সাথে সাথে রিপিটেশনটা করতে পারবে না। এটা হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাসিলেশন। আর গ্লোবাল অ্যাপের সাথে সবগুলো সমস্যা হবে, সে আপনার কথা বুঝতে পারবে না, বলতে পারবে না, রিপিটও করতে পারবে না, কোনটাই করতে পারবে না। তাহলে গ্লোবাল অ্যাপেশিয়া হওয়া মানে লেশনটা হচ্ছে প্রক্সিমাল মোটর, এই প্রক্সিমাল মিডল সেভুলার রিলেশন। এমসি এর প্রক্সিমাল লেশন হলে গ্লোবাল অ্যাপেশিয়া হতে পারে। আর এর বাইরে আর দুটো আছে, ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাপাসিয়া আর একটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়া। ওইটা যদি আমি সিনারি পাই তাহলে আলাদা করে ডিসকাস করবো। ট্রান্সকর্টিক্যাল মোটরে যেটা হয়, ফ্লুয়েন্সি থাকে না কিন্তু রিপিট করতে পারে। আর ট্রান্সকর্টিক্যাল সেন্সরিতে এটাও রিপিট করতে পারবে কিন্তু কম্প্রিহেনশনটা লস হবে, তাহলে সিঙ্গেল একটা করে লস। তাহলে যদি আমরা আবার একটু রিক্যাপ করি, তাহলে ট্রান্সকর্টিক্যাল মোটরে শুধু ফ্লুয়েন্সি লস হবে, ট্রান্সকর্টিক্যাল সেন্সরিতে শুধু কম্প্রিহেনশন লস হবে, আর হচ্ছে যে আর্কুয়েট ফ্যাসিকুলাসের লেশন হলে রিপিটেশন লস হবে। এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। আর ব্রোকাস লেশন হলে ডবল সমস্যা হবে, একটা হচ্ছে ফ্লুয়েন্সি সমস্যা আর একটা হচ্ছে রিপিটেশন সমস্যা। আর ভার্নিক্স এরিয়াতে লেশন হলে দুইটা প্রবলেম হবে, একটা হচ্ছে রিপিটেশনের সমস্যা আর একটা হচ্ছে কম্প্রিহেনশনের সমস্যা। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখে নেবেন, এগুলো পরীক্ষা আসে, মোটামুটি ফ্রিকোয়েন্টলি আসে। Which one of the following structures is involved? A patient presented with acute onset of mild right hemiparesis affecting the body. He also has evidence of sensory loss on the right side of the body, but on the left side of the face. Evidence of Horner syndrome. Site of lesion, brainstem. Diagnosis কি? Lateral medullary syndrome. তাহলে কোনো পেশেন্টে যদি দেখেন যে ফেসের এক সাইডে লেশন, লেফট বা রাইটে, আর বডির অপোজিট সাইডে ফিচার, তাহলে এই ধরনের যদি ফিচার্স থাকে তাহলে মোস্ট লাইকলি সাইট অফ লেশন হচ্ছে ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেম লেশন হলে এই ধরনের ফিচার্স পাওয়া যায়, ফেসের এক পাশে ফাইন্ডিস পাওয়া যাবে আর অপোজিট সাইডে বডিতে ফাইন্ডিস পাওয়া যাবে। আর ব্রেন স্টেমের উপরে যদি কোথাও লেশন হয়, ইন্টারনাল ক্যাপসুল হোক বা সেরেব্রাল হেমিস্ফিয়ার হোক, সেক্ষেত্রে সবগুলো লেশনই অপোজিট সাইডে পাওয়া যাবে, কন্ট্রালেটারালি পাওয়া যাবে।
Which one of the following structures is involved? A patient presented with acute onset of mild right hemiparesis. এটা থেকে বলি পড়লাম না। Which of the following is the most likely diagnosis? An 80-year-old lady with a history of hypertension, diabetes, 50-year smoking history presents with bumping into things. He, on examination, gait is normal. There are no cerebral sign. Her eye movements are normal. However, an assessment of her visual fields reveals a left-sided homonymous hemianopia with macular sparing. তাহলে সাইটোলেশন হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স। তাহলে এই ধরনের কোশ্চেনও রেগুলার মোটামুটি পাওয়া যাবে পরীক্ষাগুলোতে। আচ্ছা, কোন সাইডে লেশন হয়েছে তাহলে? অক্সিপিটাল কর্টেক্সের রাইট সাইডে নাকি লেফট সাইডে? রাইটে। তাহলে অপটিক ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশন, অক্সিপিটাল কর্টেক্স সবগুলাতে কন্ট্রোলেটারাল সাইডে ফাইন্ডিংস পাওয়া যাবে। ইপসিলেটারাল ফাইন্ডিংস পাওয়া যাবে শুধুমাত্র যদি অপটিক নার্ভে লেশন হয়। সেখানে ম্যাকুলার স্পেয়ারিং হওয়ার কারণটা কি? ছোটবেলায় কোশ্চেন আর কি, অ্যানাটমিতে আগের সময় পড়ে তো। A 25-year-old woman weight 90 kg and 162 centimeter tall presents with visual loss and headache. On examination, she has a 6-nerve palsy and swelling of optic disc. MRI of brain is normal. A young female, 90 kg weight, সাথে হেডেক আছে, 6-nerve palsy আছে, আর অপটিক ডিস্ক সোয়েলিং আছে। ডায়াগনোসিস আছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। তাহলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের সিনারিও বিভিন্নভাবে আসতে পারে। একটা ইয়ং ওবেস ফিমেল এই ধরনের একটা সিনারি হতে পারে। ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, লাইক রেটিনয়েডস, টেট্রাসাইক্লিন স্টেরয়েড, অথবা শুধু হেডেক, পেপিলিওডেমা, এটাতেও প্রেজেন্ট করতে পারে। তাহলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন এটার প্রেজেন্টেশন, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এক্সামিনেশন ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সবগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। A 62-year-old man presented to the emergency department with urinary retention and weakness in his legs. Past history of note includes hypertension, diabetes, colonic carcinoma, for which he underwent an anti-resection some 5 years earlier. On examination, blood pressure normal, pulse normal and regular. There is left-sided loss of vibration and joint position at the level of T10, right-sided loss of pain and tremor sensation a few segments below the level of T10, and there is 1/5 power weakness affecting his left leg. He is in urinary retention. তাহলে লেফট সাইডে ভাইব্রেশন এন্ড পজিশন সেন্স লস আছে, লেফট সাইডে উইকনেস আছে, আর রাইট সাইডে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে। ডায়াগনোসিস হচ্ছে ব্রাউন সিকোয়ার্ট সিনড্রোম। তাহলে ব্রাউন সিকোয়ার্ট সিনড্রোম বা হেমিসেকশন অফ স্পাইনাল কর্ড এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সিংহোমাইলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র স্পাইনাল ইনফাকশন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই তিনটা স্পাইনাল কর্ড লেশনের মোটামুটি কমন সিনারিও পরীক্ষাতে আসে। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন হলে সেক্ষেত্রে ফিচার্স কি পাওয়া যেতে পারে? সেন্সরি কোনটা ইনভলভমেন্ট করবে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর ভাইব্রেশন পজিশন স্পেয়ার করবে। তাহলে সিংহোমাইলের থেকে আলাদা করবেন কিভাবে? আপার মোটর নিউরন, এটা একটা পয়েন্ট। আপার মোটর নিউরন অবশ্য সিংহোমাইলেও লেটে ইনভলভমেন্ট হইতে পারে। আপার মোটর, লোয়ার মোটর, হ্যাঁ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পো অফ ইভলিউশন। তাহলে সিংহোমাইলিয়া, সিংহোবায়ালবিয়া এগুলো ইউজুয়ালি অ্যাকিউট থাকবে না, এগুলো আপনার লং টার্ম হিস্ট্রি থাকবে। আর অ্যান্টিস্পাইনাল আর্টারি অক্লুশন এটা থাকবে হচ্ছে অ্যাকিউট অনসেট। তাহলে এটা দেখে বেশি সহজে আলাদা করা যাবে।
কোনো পেশেন্ট যদি সাডেন অনসেট অফ হিস্ট্রি হয়, যে হঠাৎ করে তার পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হয়ে গেছে, আপার মোটর নিউরন সাইন হয়েছে কিন্তু ভাইব্রেশন পজিশন লস আছে, এই ভাইব্রেশন পজিশন নরমাল, আর এর সাথে রিস্ক ফ্যাক্টর আছে লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস অনেক ফিচার্স আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিস্প্ল্যানেটরি ওভুলেশন। আর এই সিমিলার টাইপের ফিচার যদি পেশেন্টের লম্বা সময় হিস্ট্রি থাকে, কয়েক মাস বা বছর হিস্ট্রি আস্তে আস্তে ডেভেলপ করতেছে, তাহলে এটা মোস্ট লাইকলি সিঙ্গোমাইলিয়া। A 70-year-old man presents with 12-month history of intermittent confusion and visual hallucinations. On examination, he has bilateral rigidity and bradykinesia with normal power, reflex, and sensation. Others normal. Diagnosis. ডায়াগনোসিস হচ্ছে ডিফিউজ লিউ বডি ডিজিজ বা লিউ বডি ডিমেনশিয়া যেটা বলে। তাহলে হ্যালুসিনেশনের মধ্যে একটা আমরা একটু পড়ি, ভিজুয়াল হ্যালুসিনেশন এবং অডিটরি হ্যালুসিনেশন কোনটা সাইকিয়াট্রিক ডিজিজের পক্ষে বেশি যায়, বা সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে কোনটা বেশি থাকবে? অডিটরি। তাহলে অডিটরি হ্যালুসিনেশন থাকলে এটা মোস্ট লাইকলি সাইকিয়াট্রিক কজ বেশি ইন্ডিকেট করে, আর ভিজুয়াল হ্যালুসিনেশন হলে এটা অর্গানিক কজ বেশি ইন্ডিকেট করে। তো আজকে আমাদের কোশ্চেন এগুলো ছিল। তাহলে নেক্সট ক্লাসে তো নিউজ আরেকটা ক্লাস আমাদের লাগতে পারে শেষ করার জন্য। অবশ্য বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিকস অলরেডি কভার হয়ে গেছে আর কি। অ্যালকোহল দুইটাই হয়, হ্যাঁ অ্যালকোহল দুইটা হইতে পারে। তাহলে আমাদের নিউরো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, একটা হচ্ছে আর্টেরিয়াল ইনভলভমেন্ট, অ্যান্টিসেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তারপর পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, এগুলো কোনটা কিভাবে আলাদা করবো, এটা একটা মানে কোশ্চেন টাইপ আসতে পারে। ব্রেন স্টেম সিনড্রোম তো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর ক্রেনিয়াল নার্ভ লেশনের ফিচার্স আসতে পারে, স্পাইনাল কর্ড লেশনের ফিচার্স আসতে পারে। এরপর হচ্ছে হেডেকের যেগুলো আছে, বিশেষ করে ক্লাস্টার হেডেক, তারপর হচ্ছে মাইগ্রেন, আর এদিকে হচ্ছে সেকেন্ডারি হেডেক যেগুলো আছে, মেনিনজাইটিস হইতে পারে। তারপর হচ্ছে পিটুইটারি রিফ্লেক্স আমরা একটা পড়লাম, তারপর ব্রেন টিউমার। তাহলে এগুলো দিয়ে একটা সিনারি আসতে পারে। আরেকটা আসতে পারে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, এগুলা লেশনের ফিচার্স দিয়ে আসতে পারে। এরপর একটা আসতে অপটিক নিউরাইটিসের ফিচার্স দিয়ে এমএস সিনারি আসতে পারে। আরেকটা আসতে পারছে যে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল রিফ্লেক্স, নি রিফ্লেক্স অ্যান্ড হচ্ছে এক্সটেন্সিভ প্ল্যান্টাল, এই টাইপের সিনারি আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমন সিনারি, অলমোস্ট আমরা সবগুলো সিনারি ডিসকাস করছি। নেক্সট ক্লাসে তো আরো কিছু সিনারি ডিসকাস করলে সবগুলো আলাদা করা যাবে। আচ্ছা, B12 আর এমএস, এটা আলাদা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি দেখবেন হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট আছে কিনা। হ্যাঁ, তাহলে এমএস হচ্ছে ইউজুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ, আর B12 এর ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুইটাই ইনভলভমেন্ট হতে পারে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি লেশন থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি যদি ফিচার্স থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার্স লাইক টিংলিং সেন্সেশন, নামনেস, তারপর হচ্ছে পেরিফেরাল রিফ্লেক্স অ্যাবসেন্ট, বিশেষ করে অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট, এই ধরনের যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্টের ফিচার্স থাকে, তাহলে সেটা ইউজুয়ালি B12 ডেফিসিয়েন্সি। আর কি থাকতে পারে, B12 ডেফিসিয়েন্সি ফিচারগুলো ইউজুয়ালি পারসিস্টেন্ট থাকবে, ক্রনিক থাকবে বা প্রোগ্রেসিভ থাকবে। আর এমএস এর সিনারিগুলো হয় রিল্যাপসিং এবং রিমিটিং প্যাটার্নে, তার মানে স্পন্টানিয়াসলি ভালো হয়ে যাবে, তারপর আবার হবে। B12 ডেফিসিয়েন্সি তো স্পন্টানিয়াসলি ভালো হওয়ার সুযোগ না, যদি ট্রিটমেন্ট না করা হয়। কিন্তু এমএস স্পন্টানিয়াসলি ভালো হয়ে যেতে পারে। আর এমএস এর ক্ষেত্রে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট থাকবে না, ইউজুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বেশি ইনভলভমেন্ট হবে। আর যেটা বললাম রিল্যাপসিং রিমিটিং প্যাটার্ন হবে, পেশেন্ট আগে দেখা যাচ্ছে হিস্ট্রি আছে, ভালো হয়ে গেছে, তারপর নতুন কাভার হয়েছে। আরেকটা হচ্ছে সাইটে কোনো মিল থাকে না, এমএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একবার অপটিক রেজিস্ট্রেশনে প্রেজেন্ট করছে, একবার সেরেবেলার সাইনে প্রেজেন্ট করতেছে, তারপর একবার দেখা যাচ্ছে আপার মোটর নিউরন সাইনে প্রেজেন্ট করতেছে কোনো একটা লিম্বে। তাহলে এই ধরনের যদি প্যাটার্ন থাকে তাহলে সেটা হচ্ছে এমএস। আচ্ছা বলতেছি, আর ফ্রেডরিক অ্যাটাক্সিয়া যেটা, এটা যেহেতু জেনেটিক ডিসঅর্ডার এক ধরনের, এটা ইউজুয়ালি ইয়ং এজে প্রেজেন্ট করবে, ভেরি আর্লি এজে প্রেজেন্ট করে, এর সাথে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন থাকে পেশেন্টের। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, লাইক পেস কেবাস থাকতে পারে।
তাহলে কার্ডিয়াক ইনভলভমেন্ট, পেস ক্যাভাস, তারপরে ভেরি আর্লি এজে প্রেজেন্টেশন, এগুলা বিটল ডিসেন্স ক্ষেত্রে আপনারা পাবেন না। আর বিটল ডিসেন্স কে আরেকটা থাকতে পারে, তার রিস্ক ফ্যাক্টর বলা থাকতে পারে, যেমন স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান পেশেন্ট, অথবা দেখা যাচ্ছে তার মেলাবদূষণে কোনো ফিচার্স আছে, এই ধরনের কিছু ক্লু দেওয়া থাকবে। তাহলে সবগুলো মিলাই দেখতে হবে আর কি, কোনো একটা ফিচার্স দেখে আলাদা করা কঠিন আর কি। একটা দেখবেন হচ্ছে প্রেজেন্টেশনটা কেমন, আর্লি এজে নাকি একটু লেট এজে হইতেছে। সেকেন্ড হচ্ছে যে এটার প্রেজেন্টেশনটা কি প্রোগ্রেসিভ কিনা, যেমন ফেয়ারডি এটা তো রিল্যাক্সিং লিমিটিং হবে না, এটা প্রোগ্রেসিভ হবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। ভিডিও ডিসটেন্সটা আস্তে আস্তে ইউজুয়ালি বাড়তে থাকবে। এমএস এর ক্ষেত্রে রিল্যাক্সিং লিমিটিং প্যাটার্ন হবে। তারপর দেখবেন হচ্ছে এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট করছে কিনা, নাকি শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রেজেন্ট করছে পিওরলি। তাহলে কয়েকটা ফিচার সবগুলো মিলে দেখে তারপর আপনাকে আলাদা করতে হবে সিনারিওটা দেখে। আচ্ছা, C5 এর উপরে লেশন হলে কোয়াড্রিপ্লেজিয়া, আর বিলো হলে হয় না কেন? আচ্ছা, এটা ইন্ডিকেট করে, ডিপেন্ড করছে সাপ্লাই উপর। আমাদের আপার লিম্বের সাপ্লাই আসে কোথা থেকে? ব্রেকাল প্লেক্সাস থেকে। মেইনলি C5 to T1 এর মধ্যে যে নার্ভ গুলো আছে, এখান থেকে আমাদের আপার লিম্বে সাপ্লাই আসে। এখন যদি লেশন নিচের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপার লিম্ব গুলো স্পেয়ার করে যাবে। তাহলে আমাদের তো ছবি আঁকা খুব একটা সুবিধার না আমার। এটা মনে করেন আপার লিম্ব। তাহলে আপার লিম্বে আমরা ডার্মাটম পড়ি না? তাহলে এখানে ব্রেকাল প্লেক্সাস সাপ্লাই আসে মেইনলি C5 থেকে সম্ভবত T1। তাহলে এর উপরে যদি কোনো লেশন হয়, তাহলে সেক্ষেত্রে আপার মটম নিচের দিকে যতগুলো আছে সবাই ইনভলভমেন্ট হবে। তাহলে আপার লিম্ব হবে, লোয়ার লিম্ব ইনভলভমেন্ট হবে। আর C5 এর নিচে যদি কোথাও লেশন হয়, তাহলে এটা মিক্স টাইপ আর কি, ভ্যারি করে। আপার লিম্বে কিছুটা থাকতে পারে, না পারে। যদি T1 এর নিচে হয়, তাহলে সেক্ষেত্রে আপার লিম্বে কোনো আপামোটিং সাইন থাকবে না, শুধু লোয়ার লিম্বে থাকবে। আর C5 to T1 এর মধ্যে হলে ডিপেন্ড করবে যে কোন জায়গাটা লেশন আছে তার উপরে। তো সেই ক্ষেত্রে কিছুটা আপামোটর থাকতে পারে, লোয়ার মোটর থাকতে পারে, মিক্স থাকতে পারে। এখানে যদি কোনো পেশেন্টের টেট্রাপ্লেজিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে অলওয়েজ লেশন আছে অ্যাবভ C5। সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজের ক্ষেত্রে আমাদের দেখতে হবে টাইম অনসেট ফ্রম অনসেট অফ সিমটমস থেকে। মানে একটা পেশেন্টের যখন সিমটম শুরু হয়েছে, এরপর থেকে আমাদের সবগুলো টাইম কাউন্ট করতে হবে। একটা পেশেন্টের হেডেক নিয়ে প্রেজেন্ট করছে, সিভিয়ার হেডেক, সাবএকুয়েন্ট হয়েছে, অন্যান্য ফিচার্স নিয়ে প্রেজেন্ট করছে। যদি লেস দেন 6 আওয়ারের মধ্যে আমরা সিটি স্ক্যান করতে পারি, এবং সেটা যদি নর্মাল থাকে, তাহলে ইউজুয়ালি ফার্দার ইনভেস্টিগেশন লাগে না। এখন পেশেন্টের 6 ঘন্টা পরে সিটি স্ক্যান যদি করি আমরা, সেটা 7 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যে কোনো সময় হোক, এই ক্ষেত্রে যদি আমরা নর্মাল পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন হবে CSF স্টাডি বা লাম্বার ফাংশন। এখন এটা কতক্ষণ পরে করব? এটা 12 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ সিমটমস। আর যদি সিটি স্ক্যানে কোনো অ্যাবনর্মালিটি পেয়ে যায়, আমরা হেমোরেজ পেয়ে যাই, তাহলে তো ডায়াগনোসিস হয়ে গেল, এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এরপরে সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ যদি ডায়াগনোসড হয়, সিটি স্ক্যান হোক, লাম্বার ফাংশন যেটাই হোক, তাহলে এরপর আমরা করি MRI এনজিওগ্রাফি করি, কোন ভেসেলে অ্যাবনর্মালিটি বা কোন ভেসেল লাপস আছে এটা দেখার জন্য। জাস্ট এগুলোই পরীক্ষায় লাগে, মেইনলি এটাই লাগে বেশি। CSF, এই সিটি স্ক্যান নর্মাল পেলে আমরা কি করবো? তো এখন পর্যন্ত আমরা যে কটা সিনিয়র ডিসকাস করছি, সবগুলোতে দেখবেন 6 ঘন্টা পরে বলা আছে, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম। 6 ঘন্টা আগে একটা সিনিয়র আমরা পাই নাই। এগুলো ইউজুয়ালি পরীক্ষা খুব একটা দেয় না, খুব রিয়ারলি দিতে পারে যে 4 ঘন্টার সময় সিটি স্ক্যান করা হচ্ছে, নর্মাল আছে, আর কোনো টেস্ট লাগবে কিনা। সেক্ষেত্রে ইউজুয়ালি ইনজেকশন লাগে না। ওই ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া আছে, কখন করবো না করবো, এগুলো অত ইম্পর্টেন্ট না। এটা বেশি ইম্পর্টেন্ট আর কি, 6 ঘন্টা পরে করার পর যদি সিটি স্ক্যান নর্মাল থাকে, সেক্ষেত্রে আমরা CSF স্টাডি করবো। আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে ডিসকাশন এই পর্যন্তই। ঠিক আছে, ঠিক আছে।